আসসালামু আলাইকুম। চিটাগাং টক্সে স্বাগত জানাই। আমি আক্তার হোসেন। দীর্ঘদিন পরে ভিডিও করতে বসলাম। আজকে আমরা বিএনপির বর্তমান সরকার নিয়ে আলোচনা করব, যে কঠিন পরীক্ষায় বিএনপি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা। এই দলটি ক্ষমতা এর আগেও ছিল খালেদা জিয়ার নেতৃত্বে এবং জিয়া রহমানের নেতৃত্বে, কিন্তু এত কঠিন পরীক্ষায় বিএনপি অবতীর্ণ হয়েছে সেটা অন্তত খালেদা জিয়ার সময় দেখা যায় নাই। জিয়া রহমানের সময় অনেক পরীক্ষা ছিল, যেহেতু শেখ মুজিব হত্যার পরে বিভিন্ন পরিক্রমায় তিনি ক্ষমতায় এসেছেন। তখনও কিছু চ্যালেঞ্জ ওনার জন্য ছিল, অনেক বিগ চ্যালেঞ্জ ছিল, সেটা তিনি মোটামুটি সফলভাবে মোকাবেলা করেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের ক্ষমতায় আরোহণ, বিএনপির 212 সিট পেয়ে ক্ষমতায় যাওয়া এবং ইলেকশনের রেজাল্টকে সন্দেহ চোখে দেখা বিরোধী দলের পক্ষ থেকে, ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা, অর্থমন্ত্রী আমির খসরুর মাধ্যমে নতুন বাংলাদেশ ব্যাংকের এক ব্যবসায়ীকে গভর্নর বানানো, আগের গভর্নর পেশাদার অর্থনীতিবিদ আহসান এস মনসুরকে সরানো, নানান কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কার্যক্রম, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো, বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি একটা কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছে বলে মনে হয়। এবং ইতিমধ্যে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই বিরোধী এনসিপি এবং জামাত নেতারা যেভাবে হুঙ্কার ছাড়ছেন, বিএনপিকে সতর্ক করে দিচ্ছেন, জুলাই আন্দোলনের কথা স্মরণ করে দিচ্ছেন, তাতে মনে হচ্ছে যে বিএনপি একটা কঠিন চ্যালেঞ্জের শিকার। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি কতটুকু সামনের দিকে এগোতে পারবে, আজকের আলোচনা বিশ্লেষণ আমরা এটাই করব। ইতিমধ্যে ভারতের বিভিন্ন সাংবাদিকেরা তাদের ইউটিউব চ্যানেলে তথ্য দিচ্ছেন, নির্ভরযোগ্য যারা সাংবাদিক তারা বলছেন যে ভারতের সাথে একটা ডিল করে, চুক্তি করে তারেক রহমান ক্ষমতায় বসেছে। সুতরাং ভারত বেঁকে বসে এমন কোনো সিদ্ধান্ত নাকি তারেক রহমান দিতে পারবেন না। আবার ভারতের পক্ষে সিদ্ধান্ত দিলে দেশের মানুষ বেঁকে বসবে, তাকে ফেসিবাদের পক্ষে বলবে। আবার আওয়ামী লীগকে ছাড় দিবে, শেখ হাসিনা দেশে ফিরবে, আওয়ামী লীগের সব অফিস কার্যক্রম চালু হবে, এই ধরনের চুক্তি করে নাকি তারেক রহমান ক্ষমতায় এসছেন, সেটাও বলা হচ্ছে। ভারতীয় বিভিন্ন ইউটিউবারেরা এই তথ্যগুলো দিচ্ছেন। আমরা জানি না এটা সত্যতা কতটুকু। যদি এমন হয় যে এই ধরনের চুক্তি করে তিনি ক্ষমতা আসেন, তাহলে দেশের জনগণের একটা অংশ তো তারেক রহমানের বিরুদ্ধে চলে যাবে। তাহলে হবেটা কি? কতটুকু টিকতে পারবে, কতটুকু এই সরকার, কতদিন পর্যন্ত এই সরকার সবাইকে কনভিন্স করে চলতে পারবে? তারেক রহমানের এই কঠিন চ্যালেঞ্জ, কঠিন পরীক্ষা যে বিএনপি পড়ল, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি 2-3 দিন আগে বলল যে সংস্কার এবং বিচার এবং মানুষের অধিকার এবং নিরাপত্তা প্রতিষ্ঠান অঙ্গীকার দিয়ে আমরা জুলাই আন্দোলন করেছিলাম, কিন্তু এখন দেখছি বর্তমান সরকার তা থেকে সরে যাচ্ছে, দর্শন বন্ধ হচ্ছে না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কী করছেন? এইসব নিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন এবং তিনি বললেন, যদি আপনারা জনগণকে দিয়ে আমাদের যে অঙ্গীকার, এগুলো থেকে আপনারা দূরে সরে যান, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আবার মাঠে নামতে বাধ্য হব। এখনও কিন্তু সংসদটা শুরুও হয়নি, তার আগেই কিন্তু মাঠে নামার কথাবার্তা শুরু হয়ে যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে এই সংসদটা আসলে কতটুকু লাস্টিং করবে। যে আশাকাঙ্ক্ষা নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, অনেক পরিবর্তন আসবে, সেগুলো তো এখন মনে হচ্ছে যে আশায় গুড়ি বাড়ি। এটা মনে হচ্ছে সন্দেহ চোখে দেখার মতো। আমার কাছে মনে হলো যে অর্থমন্ত্রী হিসাবে আমির খসরুর নিয়োগটা আমি কোনো সন্দেহ চোখে দেখি না, তবে এটা একটা বিস্ময়কর ঘটনা। আমির খসরু অর্থনীতি কিছু যে বুঝেন না তা না, উনি বিকম পাস এবং ICM-এ কিছু লেখাপড়া করেছেন বিদেশে গিয়ে। অর্থনীতি নিয়ে উনি কথাবার্তা বলেন, সবসময় মিডিয়াতে বিশ্লেষণ করেন, কিন্তু তাই বলে যে একেবারে অর্থমন্ত্রীর চেয়ারে উনি বসে যাবেন। উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, পেশাদার ব্যবসায়ী, উনি চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট, অনেকদিন MP হয়েছেন। আমরা তাকে খারাপ চোখে দেখি না, চট্টগ্রামের একজন মুরব্বী শ্রেণীর রাজনীতিবিদ। কিন্তু তিনি কেন অর্থমন্ত্রী হলেন, পরিকল্পনা মন্ত্রী হলেন? এটা একটা বিস্ময়কর ঘটনা। এবং তার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হলো। আহসান এস মনসুর CPD সম্ভবত রিসার্চ ফেলো ছিল, আমরা যদি ভুল না করি। উনি একজন পেশাদার ইকোনমিস্ট। উনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে অনেক কষ্ট করে মেরামতের কাজ করতেছিলেন গত 1.5 বছর। একটা পর্যায়ে নিয়ে আসতেন, ঠিক এই সময় লক্ষ্যে পৌঁছার আগে টাকা সরিয়ে দেওয়া এবং একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় চলতেছে।
সাধারণত যারা দেশকে কিছুটা ভালোবাসেন, অর্থনীতি কিছু বুঝে, সবাই তো আর অর্থনীতি বুঝেন না, বুঝতে বাধ্যও না। মানুষ নিজের জীবন আর জীবিকাটা ভালো করে বুঝতে পারলে দুনিয়াতে টিকে থাকতে পারবে। অর্থনীতি বুঝতে হবে এমন তো কোনো বাধ্যতামূলক থাকতেছে না। কিন্তু সব মানুষ তো আর শুধু নিজের রুটি রোজগার নিয়ে মাথা কামান না। তার লেখাপড়া, শিক্ষা, জ্ঞান তাকে বাধ্য করে, আগ্রহ জমায় তার ভিতরে দেশের অর্থনীতি, কূটনীতি, রাজনীতি সব কিছু নিয়ে মাথা কামাতে। সেই লেভেলের শিক্ষা যাদের আছে তারা অবশ্যই এগুলো নিয়ে মাথা কামাবেন। সবাই মাথা কামাইতে হবে এমন কোনো কথা নেই। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে একটা তোলপাড় যে 89 কোটি টাকা ওনার লোন আছে, উনি খেলাপি এবং সেটাকে রিশিডিউল করেছেন উনি। এই ধরনের লোককে কেন গভর্নর নিয়োগ করতে হবে? এটা কার স্বার্থে? এখন সন্দেহ চোখে দেখতেছে অনেকে, পত্রপত্রিকা আসতেছে, সেখান থেকে বলছি যে যে ব্যাংকগুলোকে নিয়ে এতদিন উনি কাজ করতেছিলেন সেই ব্যাংকগুলো যেন আগের অবস্থায় ফিরে আসে, সেই জন্য একজন গভর্নর নিয়োগ করা হলো, যে যাকে দিয়ে কাজগুলো তো করানো হবে। এটা অর্থমন্ত্রী আমির খসরুর কাঁধেই যাবে, কেননা গভর্নর তো অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে হয়। অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা একটা অটোনোমাস বডি, স্বায়ত্তশাসিত, বাট কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে অবদান রাখে। তার যে ফিনান্সিয়াল ডিভিশন আছে সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের বিষয়গুলো দেখে, অর্থ বিভাগ বা ফিনান্স ডিভিশন। এখন এই বিষয়গুলোতে আসলে বিএনপির সাংঘাতিক চ্যালেঞ্জের শিকার। তারেক রহমান কি জানতেন না যে কাকে গভর্নর বানাইতে হয়, গভর্নরের যোগ্যতাটা কি? এর আগে তো গভর্নর ছিলেন, সালাউদ্দিন আহমেদও তো কেয়ারটেকার সরকারের বিভিন্ন পোস্টে দায়িত্ব পালন করেছেন। অনেক গভর্নরকে তো তারেক রহমানও চিনেন। তারেক রহমানের লেখাপড়া যতটুকুই থাকুক, কতটুকু করেছে না করেছে এটা দেশের মানুষ জানে। আমরা এটা নিয়ে কোনো কষ্ট করবো না। আপনি প্রধানমন্ত্রী, আমরা ওনাকে বিনয়ের সাথে সম্মান করি। প্রধানমন্ত্রী হতে হলে একেবারে ক্যামব্রিজ থেকে লেখাপড়া করে আসতে সেরকম কিছু নেই। ভারতের প্রধানমন্ত্রী নাকি চা বেচতেন একসময়। অনেক ব্যাপার সেবার আছে, রাজনীতির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে রাষ্ট্র চালানো এক জিনিস, আর একাডেমিক লেখাপড়া সেটা আরেক জিনিস। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্যতা তারেক রহমানের আছে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু তিনি তো জানতেন যে এই উনাকে গভর্নর নিয়োগ করলে দেশে কী ধরনের মানুষের ভিতরে এটা সেন্টিমেন্ট কী তৈরি হবে, কিন্তু তিনি কীভাবে সেটা অনুমোদন দিলেন সেটা একটা বিস্ময়কর প্রশ্ন। এখানে বিএনপি কঠিন চ্যালেঞ্জের শিকার মনে হচ্ছে। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো তো বিরোধী দল সন্দেহ প্রকাশ করেছে যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে বিএনপির একটা আঁতাত ছিল, নাহলে তাদের লোককেই আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলো কেন? খলিল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য যোগ্যতা আছে, যাদের সঙ্গে কাজ করেছে, লেখাপড়া আছে, অযোগ্য কিছু না। কিন্তু এগুলো একটা বিএনপিকে সন্দেহ চোখে নিয়ে যাচ্ছে। সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো পরে উনি প্রথমে বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের জন্য নতুন কমিশন হবে, পরে আবার বললো যে না না না, আগের কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে। এটা সাংঘাতিক একটা ইস্যু, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা। যে কেয়ারটেকার সরকার তো অনেক জায়গায় মেরামত করেছে, কিন্তু তারা কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের পুরো জিনিসটা তদন্ত করে একটা জায়গায় নিয়ে এসেছে। এখন উনি বললেন যে না, নতুন করে আবার হবে, তার মানে ওইটা বাস্তবায়ন হবে না। তাহলে উনি কার সাথে কাজ করতেছে, মানুষের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। এখন আবার উনি বললেন যে না না, আমি পুরো বিষয়টা পড়ি না, পড়ে দেখছি যে আগের সুপারিশটাই বাস্তবায়ন হবে। এইসব বিষয়গুলো সাংঘাতিকভাবে সমস্যা। বাংলাদেশের আইনশৃঙ্খলা যে পর্যায়ে আছে যে রাস্তায় মেয়েদের নিরাপত্তা বলতে কিছুই নেই, কেউ দিতে পারবে না। এমন বর্তমান যে ব্যবস্থা সমাজে বা আইনশৃঙ্খলা যে পুলিশ কাঠামো, আমাদের থানার পাশে একটা 10 রুমের ভিতরে কিছু পুলিশ থাকবে, আর উপজেলায় কয়েক লাখ লোক, যে যা ইচ্ছা তা করবে, করার পরে ঘটনা ঘটার পরে পুলিশ গিয়ে এখানে উপস্থিত হবে, এভাবে তো হবে না। কনভেনশনাল বা ট্রেডিশনাল যে সিস্টেম আইনশৃঙ্খলা রক্ষা করার, এটাকে ব্যাপকভাবে পরিবর্তন করতে না পারলে, এটার জন্য পলিটিক্যাল কমিটমেন্টটা সবার আগে দরকার। যে বাংলাদেশটাকে আমরা এভাবে তৈরি করবো, এই দেশের আইনশৃঙ্খলা এরকম থাকবে যে একটা মহিলা রাস্তায় হাঁটবে, তাকে রাতে 2টা বাজে হেঁটে গেলেও তাকে কেউ জিজ্ঞেস করবে না। ছোটোবেলা আমরা দেখছি গ্রামের বাড়িতে মা খালারা 2 কিলোমিটার দূরে নানার বাড়িতে যেত চাঁদনি রাতে একা একা, হয়তো বাচ্চা হিসেবে আমরা থাকতাম সাথে। কই গ্রামের উপর গ্রাম পেরিয়ে যাচ্ছে, কোনো বাড়ির লোক তো জিজ্ঞেস করতেছে না, 2জন মহিলা যাচ্ছে, আপনারা কে, কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন। ওসব দিন কোথায় চলে গেল? বাংলাদেশের এখন উন্নতি হলো, মানুষের টাকা পয়সা হলো, প্রচুর গাড়ি বাড়ির মালিক হলো মানুষ, কিন্তু চরিত্র তো একেবারে নষ্টের শেষ সীমায় পৌঁছে গেছে। এখন একটা মেয়ে গ্রামের তো দুর্যোগ, শহরের রাস্তায় তো রাতে 2টা বাজে একা একা হাঁটতে পারবে না, তার খুঁজেও পাওয়া যাবে না, বড়দিন কোথায় তার লাশ, এটা
তার লাশটা কোন নদীতে ফেলবে, কোন খালের মধ্যে ফেলবে। তো ওইটাই বলতে চাচ্ছে যে মানে বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ যে এই ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থা কি বিএনপি করতে পারবে, যে নিরাপত্তা দেওয়া মানুষের, বিশেষ করে মহিলাদের, শিশুদের। এটা করতে তো অনেক কাঠগড় পোয়াতে হবে বিএনপি। 10,000 কনস্টেবল নতুন নিয়োগ করা হবে। 10,000 কনস্টেবল দিয়ে কী হবে? 500টা থানা আছে দেশে, একটা থানা কয়টা করে পাবে? ওগুলাতে কিচ্ছু হবে না। ওই পুরাতন আমলে রাইফেল একটা নিয়ে হাঁটবে রাস্তা রাস্তায়, এগুলোতে কী হবে? এগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট হতে হবে। পদ্মা সেতু যেমন কয়েক বিলিয়ন গেছে, ওরকম কয়েক বিলিয়ন ডলার নিয়ে নামতে হবে দেশের আইন শৃঙ্খলা ঠিক করার জন্য, তাহলে রাষ্ট্র তৈরি হবে। কিন্তু মানুষ যখন নিরাপত্তা পাবে, মানুষ নিজে সরকারকে রক্ষা করার জন্য কাজ করবে, সরকারের প্রশংসায় পঞ্চমুখ হবে, উপর থেকে চাপিয়ে দিতে হবে না। ওভাবে আইন শৃঙ্খলা তৈরি করার জন্য এটাকে মেগা প্রজেক্ট হিসাবে নিতে হবে। অনেকে বিএনপিকে অবিশ্বাস করতেছে, এটাকে আওয়ামী লীগের বি টিম মনে করতেছে অনেকে। আমি জানি না এটা সঠিক কিনা। বিএনপির প্রতি অবিশ্বাস বেড়ে যাবে আস্তে আস্তে যদি তারা এই ধরনের কাজ করে থাকে। ভারতের সাথে যদি বিএনপির এমন কোনো ডিল হয়ে থাকে যে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা ভারতের পক্ষ হয়ে কাজ করবে, চীনকে সুযোগ সুবিধা কম দিবে, পাকিস্তানের সাথে মেলামেশা করবে না, তাহলে কিন্তু বিএনপির ভাগ্যে আওয়ামী লীগের মতো একটা দুঃসময় এসে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। এবং সেটা ইউটিউবাররাও বলছে যে বিএনপির দুঃসময় সামনে। তো আমি আশা করি না এটা হোক। তারেক রহমান ভারত বিরোধী হয়ে যাক, এটাও আমি আশা করি না। ভারত বিরোধী বলতে আমরা কেন বুঝি? বিরোধী হবো কেন? ভারত যদি আমাদের জাতীয় স্বার্থে আঘাত করে তখন আমরা বিরোধিতা করি। প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সুন্দর সম্পর্ক আমরা চাই। আমাদের লক্ষ লক্ষ লোক ভারত যায়, চিকিৎসা করতে, বেড়াইতে যায়, ভ্রমণে প্রচুর লোক যায় ওখানে। ভারত ভ্রমণ এবং চিকিৎসার জন্য সুন্দর দেশ, সংস্কৃত সমৃদ্ধ দেশ। যারা শিক্ষিত লোক তারা এটা বুঝতে পারে, আর যারা গোয়ার তারা এটা বুঝবে না। এই ভিডিওটা আমরা গোয়ারদের জন্য বানাচ্ছি। আমরা ভারত বিরোধী কোনো মেন্টালিটি তৈরি করতে চাই না, সেন্টিমেন্ট তৈরি করতে চাই না। তবে ভারত যদি আমাদের জাতীয় সাথে আঘাত করে, আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমাদের উত্থান গড়াইতে চায় না, তাহলে আমরা ভারত বিরোধিতা করবো। এটা যে কোনো রাষ্ট্রই করবে, এটা করার অধিকার আমাদের আছে। তো তারেক রহমান সেক্ষেত্রে কীভাবে মোকাবেলা করবে? যদি ভারতের সাথে কোনো ডিল করে উনি ক্ষমতায় বসেন, তাহলে তো উনি কঠিন পরীক্ষা করবেন, এবং উনি কতদিন টিকতে পারবেন, সারভাইভ করতে পারবেন, আমার সন্দেহ হচ্ছে। যেভাবে আগাচ্ছে পরিস্থিতি, আইনশৃঙ্খলা কি, এই যে রমজান মাসে দেখলাম চট্টগ্রামে একদিনে 4-5টা অপরাধ ক্রাইম করতেছে, তুলে নিয়ে যাচ্ছে। সাতকানিয়া দানা চন্দনা এসে দেখলাম গরু নিয়ে চলে গেছে এক হিন্দু ভদ্রলোকের, তাকে আবার গুলি করে হত্যাও করে ফেললো। টেরিবাজারের ওখানে দিন দুপুরে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এগুলো কি প্ল্যানিংভাবে মানে সাজানো কিছু কিনা, ফেব্রিকেটেড কিনা সেটা জানি না, বা সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো তৎপরতা কিনা সেটা বুঝতে পারতেছি না। তবে এরকম তো হলে টিকার সম্ভাবনা কম, কারণ আইন শৃঙ্খলার দিকে নজর পড়ে মানুষের সবাই। একটা অপরাধ দেশে ঘটলে 18 কোটি লোকের ভিতরে হইচই পড়ে যায়, বড় মাপের অপরাধ হলে ওটা কিন্তু মারাত্মক। সরকার কিন্তু কী করছে মানুষ দেখে থাকে, সরকারের রিয়েকশান কী, সরকার কীভাবে মোকাবেলা করতেছে, সরকার কীভাবে এটাকে প্রতিহত করতেছে, প্রতিরোধ করতেছে, বা কী বিচার করতেছে, এগুলোর দিকে মানুষের নজর। ওখান থেকে তৈরি হবে সরকারের পক্ষে বিপক্ষে মতামত। সুতরাং এই বিষয়গুলো একেবারে সহজ না। আমি মনে করতেছি এই কঠিন পরীক্ষায় পাড়ি দিতে হলে বিএনপিকে দেশের মাটি আর মানুষের দিকে নজর দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে যে আলোচনা শুরু হলো দেশে, তারেক রহমানের প্রেস উইং কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা আমি জানি না। স্টেটমেন্ট দেওয়ার মতো বিষয় যে আমরা ওনাকে এই চুক্তিতে দিয়েছি, বা ওনাকে যদি দেশের মানুষ মনে করে যে দেশের ইকোনমিস্টেরা কী মনে করতেছে, পত্রিকার সম্পাদকেরা তাকে কীভাবে দেখতেছে, যদি তারা খারাপ চোখে দেখে বা ওনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক কাজ করতে চায় না, তাহলে আরেকজন পেশাদার ইকোনমিস্ট তো আমাদের অভাব নেই। আমাদের অনেক লোক আছে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। ডেপুটি গভর্নর থেকেও অনেকের উপর উঠিয়ে নেওয়া যায়, পেশাদার ব্যাংকার আছে।
ব্যাংকিং সেক্টর তো দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে, প্রাইভেট এবং সরকারি দুটোই। ওখানে লুটপাট ছাড়া আর কিছু নেই। এমডি থেকে শুরু করে চেয়ারম্যান, ডাইরেক্টর সবারই আকাঙ্ক্ষা আমি যদি ডাইরেক্টর হতে পারি 50, 100, 200 কোটি টাকা আমি নিতে পারবো, ওখান থেকে ব্যবসা চলবে ভালো। আমার উদ্দেশ্য ওখানে। ব্যাংক আসলে লুটপাটের জায়গা ছাড়া বাংলাদেশ আর কিছু না। অতীতেও এটা তেমন কিছু ছিল না। ব্যাংকে চাকরি করতো, ব্যাংকের চাকরিকে ম্যাট্রিকুলেশন জব বলতো, মানে মেট্রিক পাস করছে ছেলে আর লেখাপড়া করে না, ব্যাংকে ঢুকে যাও। ওই সময় প্রাইভেট ব্যাংক এগুলো ছিল না, অল্প কয়েকটা ব্যাংক ছিল। পরে এই চাকরিতে একেবারে প্রাইভেট ব্যাংক আসলো, হাই পাই অফিস টফিস করে নামলো। তখন মানুষের নজর কাটলো যে এখানে চাকরি করতে পারলে মনে হয় যে একটা জীবন তৈরি করা যাবে, ভবিষ্যৎ তৈরি করা যাবে। তারা MBA পাস, বড় বড় ডিগ্রিধারীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করলো। তখন মনে হলো যে এখানে চাকরি করতে হলে MBA করতে হবে। এটা তো একটা ল্যান্ডিং বিজনেস। মানুষ টাকা জমা রাখবে, ওই জমার একটা অংশ মানুষকে লোন দিবে। এটা এমন কি কাজ? এখানে ইনোভেশন কি আছে? হ্যাঁ, অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা আছে। অর্থনীতির মেরুদণ্ড বলা যেতে পারে ব্যাংকিং সেক্টরকে। যে রাষ্ট্রের অর্থনীতির বিশেষ করে ম্যাক্রো ইকোনমি এবং বা মাইক্রো ইকোনমি যেটাই বলি, ক্ষুদ্র ব্যবসায়ী, SME, এইসব সেক্টরে ব্যাংকের বিরাট ভূমিকা আছে। একটা লোক একটা দোকান দিবে বা একটা ব্যবসা আগে নেওয়ার জন্য ব্যাংক থেকে যদি 5 লাখ 10 লাখ টাকা পায়, সে টিকে যেতে পারে। ব্যাংকের এই ভূমিকায় ওই পরিবারটা টিকে, 2-4 জন লোক চাকরি পায়। এইভাবে সারা দেশে লাখ লাখ লোক চাকরি করে। বড় বড় ইন্ডাস্ট্রিতে তো আরও অনেক বিশাল ভূমিকা ব্যাংকের আছে। রপ্তানিতে ব্যাংকের ভূমিকা আছে। আমদানির কথা বাদই দিলাম, ওটা একটা অপচয়ের খাত। বাংলাদেশে প্রচুর অপ্রয়োজনীয় জিনিস আমদানি হয়, যেটা হাস্যকর। এটা আশেপাশে কোনো দেশে করবে না, পাকিস্তান, ইন্ডিয়া কেউ করবে না। যেসব অপ্রয়োজনীয় জিনিস দোকানে গেলে দেখা যায় যে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, বিক্রি করতেছে, এটা অন্যান্য দেশ অনুমোদন দিবে না। এটা আমাদের দুর্বলতা সাংঘাতিকভাবে। যাক, আমরা প্রসঙ্গে ফিরে আসি যে বিএনপির কঠিন পরীক্ষা। বিএনপির কঠিন পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য ইস্যুতে তোলপাড়। এবং যদি এমন হয় যে সন্দেহ বিএনপির প্রতি বেড়ে যায়, মনে হয় যে ওনারা কারো ভিকটিম হিসাবে কাজ করার জন্য এখানে বসেছে, খুব বেশি দিন বিএনপি অপেক্ষা করতে হবে না। আমার কাছে মনে হচ্ছে প্রাকৃতিকভাবে অপোজিশন পার্টি অথবা ভিন্ন কোনোভাবে তার তকদিরে যা আছে গায়েব থেকে একটা কিছু হয়ে যাবে। শেখ হাসিনা তো জানতো না যে হেলিকপ্টারে চড়ে ভারতে চলে যেতে হবে। উনি 2 দিন আগে ওইটা আশা করেনি। তো আমি মনে করি মাটি আর মানুষকে নিয়ে বিএনপি যদি কাজ করে, কোনো শক্তি বিএনপিকে কিছু করতে পারবে না। এদেশে তো তার একটা ভালো জনপ্রিয়তা আছে, কয়েক কোটি লোক তো তার ভোটার, এবং একটা সুযোগ পাবে, সে একটা সময় পাবে কাজ করার জন্য, দেশকে পরিবর্তন করার জন্য। এমনটা ওই গতানুগতিকভাবে আগে যেভাবে চলেছে, হাসপাতালগুলো উপজেলাতে যেভাবে আছে একটু আপডেট হবে, আইন শৃঙ্খলা একটু ভালো হবে, একটু ভালো করার জন্য তো তাকে বসানো মানে এত মানুষ মারা গেছে জুলাই আন্দোলনে। একটা গতিশীল পরিবর্তন আনার জন্য নতুন সরকারকে বসানো হয়েছে। ওটা করতে পারলে ওনারা থাকবেন, আর ওনারা থাকবেন। বড় বড় কথাবার্তা মানুষ শুনে কোনো লাভ নাই। এই যে তারেক রহমান কিছু কিছু কাজ করতেছেন, রাস্তায় ট্রাফিক জ্যামের সময় উনি প্রোটোকল ছাড়া যাচ্ছেন, এগুলো দিয়ে খুব একটা কিছু হবে না। এগুলো উপরে আইওয়াশ। উনিও তো রাস্তায় ফুটপাতে বসে চাও খেতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফুটপাতে চা খাচ্ছেন, ওটা দিয়ে রাষ্ট্রের বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না। যেসব রাষ্ট্র এই টাইপের এগুলাকে পরিবর্তন করার জন্য 10-15 বছর একটানা কাজ করেছে, যেমন মালয়েশিয়া, মাহাতির 15-20 বছর একটানা লেগেছিল, তো মালয়েশিয়া তৈরি করেছে, ইন্দোনেশিয়া এভাবে তৈরি হয়েছে, থাইল্যান্ড এভাবে তৈরি হয়েছে, অনেক ত্যাগ আছে। এই যে ব্যাংকক শহরটা কীভাবে তৈরি করছে তারা, রাতে 3টা বাজেও তো যে কোনো লোক, একটা বাচ্চা ছেলেও রাস্তায় হাঁটতে পারবে, তার কোনো সিকিউরিটি প্রবলেম নেই। $বিলিয়ন তারা বিনিয়োগ করে নেই পুলিশ বাহিনীর নিয়োগের পিছনে। তা আমাদের এখান থেকে টাকা বিনিয়োগ করতে অসুবিধা। আমাদের টাকা শুধু ব্রিজ বানানোর জন্য, ইভিজেড বানানোর জন্য। মানুষ রাতে ঘুমাইতে পারবে না, রাস্তায় মেয়ে মহিলা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাইতে পারবে না, সম্মান নিয়ে বাঁচতে পারবে না। ইভিজেড দিয়ে কী হবে? আগে রাষ্ট্র তৈরি করেন, তারপর আয় রুজি বানানোর জন্য চিন্তা করেন। রাষ্ট্র তৈরি হলে আপনার অনেক অপচয় কমে যাবে। যখন আইন শৃঙ্খলা এত সুন্দর হয়ে যাবে, তখন আপনার ব্যয় কমে যাবে। এখন তো প্রচুর ব্যয় করতে হচ্ছে এবং ব্যয় করতে হবে সামনের দিনে পুলিশ বাহিনীর জন্য, যেহেতু আইন শৃঙ্খলা ঠিক নেই। সব সিস্টেমে যখন এসে যাবে, প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে ইসলামিক আইন অঘোষিতভাবে ওগুলো চালু করেন, অঘোষিতভাবে শরিয়া আইন, ইসলামিক আইন অঘোষিতভাবে করেন। সরকারি কর্মকর্তাদের বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বা অফিস টাইম যেটা আছে জোহর এবং আসরটা অফিসে পড়েন, ঘুষ দুর্নীতি থেকে বাঁচেন।
তাদেরকে মেডিটেশন করান, ভালো ভালো চিন্তার ভিতরে তাদেরকে নিয়ে আসেন। রাষ্ট্রকে এমনি তুই আরো নাকি, এটা একটা টিম ওয়ার্ক। শুধু আপনি প্রধানমন্ত্রী, আপনি সাদা শার্ট গায়ে দিয়ে হাঁটবেন বা বিলাসবহুল জীবনযাপন করবেন না, আপনাকে দেখে দেখে সবাই করবে না, সেরকম তো না, বাধ্য করতে হবে। সিঙ্গাপুরে লি কুয়ান ইউ কী করেছিল? সমাজের সবচেয়ে ত্যাগী লোকগুলোকে দিয়ে পার্লামেন্ট গঠন করেছিল ৭৭ সালে। সে বলেছিল যে আমি সিঙ্গাপুরের চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত বিশ্বের আদলে তৈরি করবো, আমি সেটা করে দিয়ে গেছে। এখন সিঙ্গাপুরের লেখাপড়া অনেক উন্নত, চিকিৎসা ব্যবস্থা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে। কিন্তু যে লোকগুলা এমপি বানিয়েছিল তারা কোনো পয়সাওয়ালা লোক ছিল না, ত্যাগী মানুষগুলা, যারা গির্জা চালায়, স্কুলের হেডমাস্টার, আমাদের যেমন মসজিদের ইমাম, এই টাইপের লোকগুলা ডেডিকেটেড, যারা রাষ্ট্রকে ভালোবাসে, মাটিও মানুষকে ভালোবাসে, টাকা পয়সা নিয়ে এত হয়েছে করে না। আর আমাদের পার্লামেন্টে সব ব্যবসায়ীরা ঢুকে পড়ে, বিশাল বিশাল শিল্পপতি। আব্দুল আওয়াল মিন্টু, আমি খারাপ লোক বলছি না ওনাকে, উনি হচ্ছে শিক্ষিত মানুষ, বইপত্র লেখেন টেখেন, ওনার প্রতি আমার কোনো খারাপ ধারণা নাই, আমি উদাহরণ হিসেবে বলছি। এর আগে সরকারের মোর্শেদ খান, কেউ গাড়ি সাপ্লাই দিবে, কেউ এটা সাপ্লাই দিবে, কত আশা একটা দলকে নিয়ে 17 বছর অপেক্ষা করেছি। হ্যাঁ, এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব, 3 বেলারটা 1 বেলায় খেয়ে ফেলবো, এরকম তো হতে পারে না। এভাবে হলে কেউ না কেউ আমার নেমে যাবে এবং এই কঠিন পরীক্ষায় বিএনপি উত্তীর্ণ হতে পারবে বলে আমার মনে হয় না। আমার ধারণা যে এখনও সময় আছে, অধিবেশনটাও শুরু হয় নাই, দ্বিকক্ষ পার্লামেন্ট হবে, কথাবার্তা কত কিছু হবে, কত স্বপ্ন দেখেছে মানুষ যে রাষ্ট্র আবার তৈরি হবে সুন্দরভাবে। রাষ্ট্রকে রাষ্ট্রের মতো করে বানাতে হবে, কার্যকর রাষ্ট্র বানাতে হবে। বিএনপির মনে থাকার কথা যে খালেদা জিয়া ক্ষমতায় থাকতে টাইম ম্যাগাজিন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র ঘোষণা দিয়েছিল। ওই সাংবাদিককে মোর্শেদ খান তখন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। অকার্যকর মানে কি? একটা পুরুষ মানুষকে যদি বলে যে আপনি কাপুরুষ, আপনি নিপুংস, অর্থাৎ আপনার পুরুষত্ব নাই, এটা তার জন্য কত লজ্জা। একটা রাষ্ট্রকে যখন বলে যে অকার্যকর, তখন রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষা বাহিনী সব কিছুর উপর আঘাত করা হয়। ওই সময় কিন্তু করেছিল। ওই সাংবাদিক বাইতুল মোকাররমের সামনে দিয়ে তোপখানা রোড দিয়ে হেঁটে হেঁটে যায়, সরকারি অফিসগুলো দেখছে বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে। তখন সে বলছে যে এখানকে মানে বাংলাদেশের রাজধানী দেখে মনে হচ্ছে যে এটা কোনো স্বাধীন দেশের রাজধানী না, এটা প্রাদেশিক রাজধানী, কোনো দেশের প্রদেশ মনে হয় এটা। এগুলাকে তো আমলে নিতে হবে এই কথাগুলা। সেটা তো কত সালের কথা মনে হয়, যে 2000 সালের আগের কথা, বা 2001 থেকে হয়তো বা 2006-এর মধ্যে কথা। এর মধ্যে তো অনেক সময় চলে গেছে। তো কার্যকর রাষ্ট্র বানাতে হলে যে পদক্ষেপগুলো, এগুলো নিতে হবে। তো কাকে ভালো লাগে তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলাম, তিনি একজন গভর্নর বসিয়ে দিলেন, ব্যাংকিং সেক্টর আগের জায়গায় ফিরে গেল, লুটপাটে চলে গেল। এইসব মজা লুটলে তো হবে না। রাজনীতি তো মজা লুটার বিষয়, এটা সবাই জানে। অপেক্ষা থাকে কখন এমপি হবে, কত আজে বাজে লোকও এমপি হয়েছে, বহিষ্কৃত হয়েছে পার্টি থেকে, আবার তাকে এমপি নমিনেশনও দেওয়া হয়েছে। এরকমও নজির আছে, আমি নাম বলতে চাই না, আমরা তো জানি, অনেকেরই তো প্রোফাইল আমাদের আছে, আমরা দেখতেছি, জানি আমরা মোটামুটি। এসব করলে বাংলাদেশ আরেকটা 5ই আগস্টে চলে যাবে, সেটা কিন্তু এনসিপির নেতারা বলতেছে। হয়তো ছোট করে দেখা হইতে পারে যে 5-6টা আসন পাইছে, আসন দিয়ে কী হবে? হাসিনাকে যখন উৎখাত করতেছে, ওদের কোনো আসন ছিল নাকি? কিছুই তো ছিল না, তারপর তো কাজ করে বলছে। তো আমরা আশা করি না এই ধরনের ঘটনা আর ঘটুক। বিএনপি বা এই দেশের মাটি ও মানুষের স্বার্থ দেখে যেন তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, সব কিছু করে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এগুলো সব পরিচালনা করার সময় দেশের জাতীয় স্বার্থ, ব্যাংকের স্বার্থ, অর্থনীতির স্বার্থ, সব কিছু দেখে ওই ধরনের লোকগুলোকে যেন নিয়োগ দেয়। হ্যাঁ, পার্টির জন্য ত্যাগ স্বীকার করেছে, কে 20 বছর জেল কেটেছে, পার্টির জন্য তাকে মন্ত্রী বানিয়ে ফেলতে হবে, তার ডেডিকেশনের প্রতিদান দিতে হবে। সে রাষ্ট্রের জন্য কী করতেছে, ওখান থেকে তার প্রতিদানের হিসাব হবে। পার্টির জন্য কী করেছে এটা কোনো ফ্যাক্টর না। পার্টি চলে গেলে কিছু আসে যায় না, দেশে প্রতি মুহূর্তে পার্টি জন্ম হতে পারে, কিন্তু রাষ্ট্র তো থাকতে হবে, আগে রাষ্ট্র তারপরে পার্টি। এই বিষয়গুলো যদি বিএনপি আমলে নিতে পারে, আমি মনে করি এই কঠিন পরীক্ষায় বিএনপি উত্তীর্ণ নিতে পারে। আপনারা কী ভাবছেন জানাবেন। ধন্যবাদ। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।